হর হর মহাদেব। বর্ষাকালে বারাণসী আসা সত্যি কি উচিত নাকি উচিত নয়? নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ট্রাভেল কন্টেন্টে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বারাণসীর নমঘাটে। বর্ষাকালে আদৌ বারাণসীতে আসা উচিত কি উচিত নয়, এ বিষয়ে সম্পূর্ণ খুঁটিনাটি তথ্য আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের সকলের সামনে তুলে ধরবো। তাই ভিডিওটি কন্টিনিউ ওয়াচ করবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের আমার এই ভিডিও। আপনারা যারা বারাণসীকে ভালোবাসেন এবং বর্ষাকালে বারাণসী ভ্রমণ করবার প্ল্যান করেন, তাদের অনেকের মধ্যেই একটা প্রশ্ন থাকে, বর্ষাকালে বারাণসী ভ্রমণ সত্যি কি উচিত হবে? বৃষ্টি হবে না তো? ঘাটগুলো ভালোভাবে দর্শন করতে পারবো তো? গঙ্গায় নৌকা ভ্রমণ করতে পারবো তো? দশাশ্বমেধ ঘাট বা ওশিঘাটে গঙ্গা আরতি দেখতে পারবো তো? কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করতে পারবো তো? এ সকল প্রশ্নের উত্তর খুঁজতেই আজ আমি চলে এসেছি কাশী বিশ্বনাথের শহর বারাণসীতে। বর্ষাকালের বাস্তব অভিজ্ঞতা আর লেটেস্ট আপডেট আপনাদের সামনে তুলে ধরার জন্য। চলুন তাহলে প্রথমেই দেখে নেওয়া যাক আপনারা বারাণসীতে কিভাবে আসবেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্মে, আর এই 14 নম্বর প্ল্যাটফর্মেই আসতে চলেছে 22587 শিয়ালদা বেনারস অমৃত ভারত এক্সপ্রেস। আর এই অমৃত ভারত এক্সপ্রেসে করেই আমি আজকে পাড়ি দেবো বেনারস। এখনও গাড়ি ছাড়তে 10 মিনিট বাকি আছে, 10 মিনিট পরেই গাড়ি ছেড়ে দেবে তার নির্দিষ্ট গন্তব্যস্থল বেনারসের উদ্দেশ্যে। শিয়ালদা থেকে অমৃত ভারত এক্সপ্রেস সপ্তাহে 3 দিন ছেড়ে যাচ্ছে বেনারসের উদ্দেশ্যে, সোমবার, বুধবার এবং শনিবার। রাত 7টা 30 মিনিটে ছেড়ে দীর্ঘ 11 ঘন্টা 50 মিনিট ট্রাভেল করে পরের দিন সকাল 7টা 20 মিনিটে বেনারসে পৌঁছায়। অমৃত ভারত এক্সপ্রেসের একটি স্পেশাল ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন এবং ডেসক্রিপশন বক্সেও আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। ফাইনালি দীর্ঘ 770 কিলোমিটার অতিক্রম করে এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম বেনারস স্টেশনে। একটা কথা বলে দিই, আপনারা যারা অমৃত ভারতে যাত্রা করবেন সেখানে একটা জিনিস মাথায় রাখবেন, বারাণসী জংশন আর বেনারস এই দুটো স্টেশন কিন্তু আলাদা। আগে পড়বে বারাণসী জংশন, তারপরেই পড়বে কিন্তু বেনারস। তো আমরা এই মুহূর্তে নামলাম বেনারস স্টেশনে। আমি এখন দাঁড়িয়ে আছি বেনারস রেলওয়ে স্টেশনের একদম ব্রিজের উপরে, আর ব্রিজের ওপর থেকে বেনারস স্টেশনটা একবার দেখুন কত সুন্দর, প্রচুর ট্রেন এখানে দাঁড়িয়ে আছে এখন। এটা হচ্ছে বেনারস স্টেশন। বেনারস স্টেশনের বাইরে এরকম অটো স্ট্যান্ড আছে, এখানে থেকে আপনারা অটো পেয়ে যাবেন সোজা বেনারস যাওয়ার উদ্দেশ্যে, অর্থাৎ কাশী বিশ্বনাথ মন্দির যাওয়ার উদ্দেশ্যে। বেনারসের বাইরে থেকে অটো নিয়ে নিলাম, এখান থেকে রেট পড়লো 30 টাকা করে, ছেড়ে দেবে পিডিআর মল পর্যন্ত। তো ফাইনালি আমরা নেমে গেলাম পিডিআর মলের সামনে। পিডিআর মলের সামনে দেখুন এরকম একটা রোপওয়ে স্টেশন আছে, এখান থেকে রোপ এখনো চালু হয়নি, রোপটা চালু হয়ে গেলে পরে ডাইরেক্ট আপনারা বারাণসী জংশন থেকে একদম মন্দির পর্যন্ত পৌঁছে যেতে পারবেন। আমরা এখন আছি ঠিক চৌরাস্তার মোড়ে, এখান থেকে বিশ্বনাথ টেম্পল দেখাচ্ছে 400 মিটার আর দশাশ্বমেধ ঘাট দেখাচ্ছে 600 মিটার। তো আমাদের এখন ধীরে ধীরে আগিয়ে যেতে হবে এইদিকে। ফাইনালি পৌঁছে গেলাম আমি আমার রুমের সামনে। এটা হচ্ছে ফ্যামিলি গেস্ট হাউস হোটেল, এই হোটেলেই আজকে আমার রুম আছে। চলুন দেখাই হোটেলটা কীরকম এবং রুমের কোয়ালিটি। এটা হচ্ছে এন্ট্রান্স, অ্যাডভোকেট অজয় পণ্ডিত ফ্যামিলি গেস্ট হাউস। আমি এখন দাঁড়িয়ে আছি ফ্যামিলি গেস্ট হাউসের ফার্স্ট ফ্লোরের 102 নম্বর রুমে। চলুন এখন আমি আপনাদের 102 নম্বর রুমটা দেখাই। 102 নম্বর রুমটাই আমাকে প্রোভাইড করা হয়েছে। রুমটা কেমন একবার আপনাদের দেখাই। দেখুন এটা হচ্ছে 102 নম্বর রুম। রুমের ভেতরে প্রবেশ করতেই ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন একটি রুম আপনারা দেখতে পাচ্ছেন। রয়েছে কিং সাইজ বেড, দুজনের থাকার মতো বেড আছে। এখানে আপনারা যদি বাচ্চা নিয়ে আসেন তাহলে 3 জন থাকতে পারবেন, নলে কিন্তু বাচ্চার বয়স যদি 5 থেকে 7 বছরের উপরে হয়ে যায় তাহলে কিন্তু আপনারা এখানে 3 জন থাকতে পারবেন না, আপনারা 2 জন থাকতে পারবেন। আর রুমটা দেখুন খুব ডিজাইন করা, খুব সুন্দর, ওয়ালগুলো ডিজাইন করা, উপরে ফ্যান রয়েছে, ফ্যান চলছে। আর রুমের ঠিক সোজাসুজি অর্থাৎ বেডের ঠিক পাশে এরকম একটা উইন্ডো রয়েছে। উইন্ডোটা খুললে বাইরে কী দৃশ্য দেখা যায় একবার দেখাই। উইন্ডোটা খুললে দেখতে পাবেন বাইরে এরকম বিল্ডিং, অনেক বিল্ডিং। তো উইন্ডোর বাইরে শুধু হাওয়াটাই আপনারা নিতে পারবেন, এমনি কোনো এখান থেকে
গঙ্গা কিন্তু আপনারা দেখতে পারবেন না। তো এটা হচ্ছে উইন্ডো। আর আজকের ঘর হচ্ছে আমার এটাই। এখানে কী কী দিয়েছে, এখানে দিয়েছে ড্রেসিং টেবিল, একটি চেয়ার, একটি টেবিল, একটি চেয়ার, রয়েছে মিরার, এখানে রয়েছে জিনিসপত্র রাখার একটা তাক, আর দুটো 3 পিন প্লাগ আছে, আপনারা চার্জিং করতে পারবেন। আর এখানে রয়েছে হ্যাঙ্গার, আপনারা জামা প্যান্ট ঝুলিয়ে রাখতে পারবেন। যেহেতু আমি অলরেডি রুমে প্রবেশ করে গেছি, তার কারণে আমার জিনিসপত্রগুলো এদিক ওদিক ছড়ানো ছিটানো আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকের বারাণসীতে এটাই হলো আমার রুম। বারাণসী থেকে আপনারা দশাশ্বমেধ ঘাট যাবেন মাত্র ফ্যামিলি গেস্ট হাউস থেকে দূরত্ব 270 কিলোমিটার। আর আপনারা যদি এখান থেকে কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে যেতে চান, তাহলে এখান থেকে কাশী বিশ্বনাথ মন্দিরের দূরত্ব হবে মাত্র 800 মিটার। আর এখান থেকে গধুলিয়া চকের দূরত্ব মাত্র 800 মিটার। গধুলিয়া চক এবং কাশী বিশ্বনাথ মন্দির একই ডিস্টেন্সে। আপনারা চাইলে এই ফ্যামিলি গেস্ট হাউস বুক করতে পারেন। খুব সুন্দর রুমটা। উপরে ফ্যান চলছে, ফ্যানের স্পিডও যথেষ্ট আছে। আর উপরে এরকম রয়েছে বাংকার, আপনারা বাংকারের উপরে আপনাদের লাগেজপত্রগুলো তুলে রাখতে পারবেন। আমি আমার লাগেজ আপাতত এখানে রেখে দিয়েছি, ছোটো লাগেজ আছে, তাই কোনো অসুবিধা হবে না। আর এই রুমটার ভাড়া পড়লো আমার কাছ থেকে নিয়েছে মাত্র 600 টাকা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দশাশ্বমেধ ঘাটে। আর দশাশ্বমেধ ঘাটটা আমি একবার ভ্রমণ করে দেখাই। আজকে হলো এটা জুলাই মাস, জুলাই মাসের 28 তারিখ। জুলাই মাসের 28 তারিখে ভেবেছিলাম এখানে বৃষ্টি হবে, কিন্তু এত রোদ, আর গঙ্গার জল সামান্য একটু বেড়েছে, খুব বেশি বাড়েনি। এমনি গঙ্গাতে নৌকা ভ্রমণ চলছে, আমি আপনাদেরকে নৌকা ভ্রমণ করে দেখাবো। এখানে অন্নপূর্ণা মন্দিরের ভোগ খাওয়ানো হয়। আমি এখন আসছি অন্নপূর্ণা মন্দিরের সামনে, যেখানে ভোগ ক্ষেত্র, ভোগ দেওয়া হয় ঠিক সেখানে। এখানে এইভাবে লাইন দিয়ে থালা নিয়ে আপনাদের ভোগ নিতে হবে, সম্পূর্ণ বিনামূল্যে, কোনো কুপন লাগে না। আপনারা এসে এইখানে ভোগ খেতে পারবেন। আমি এখন এইমাত্র ভোগ নিলাম। ভোগে কী কী দিচ্ছে আমি একবার আপনাদের দেখাই। দেখুন ভোগের কুপনে এখানে কী দিয়েছে, এখানে যত সম্ভব এটা কি চিড়ের পোলাও, এটা আছে চিড়ের পোলাও। এখানে আছে একটু আলু ভাজা টাইপের, আর এখানে একটা সাম্বা টাইপের দিয়েছে, আর এখানে তো ডাল টাইপের দিয়েছে। তো এই হচ্ছে অন্নপূর্ণা মন্দিরের ভোগ। আপনারা যারা অন্নপূর্ণা মন্দিরে ভোগ খেতে আসবেন, তারা সকাল সকাল চলে আসবেন। এখানে বিনামূল্যে ভোগ খাওয়ানো হয়, কোনো কুপন কাটতে হয় না। আপনারা আসবেন, লাইন দেবেন, ভোগ নিয়ে নেবেন সাথে সাথে। বানারসে আসা মানে বোটিংটা সবারই একটা ইন্টারেস্টিং। তো আমি আজকে বোটিং করতে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। এখন অলরেডি আমরা চলে এসেছি বোটে। বারাণসীর বোট, যেটা খুবই বিখ্যাত, প্রত্যেকে আপনারা এই বোট রাইডিং করবেন বলে বারাণসীতে আসেন। আমি এখন চলে এসেছি বারাণসীতে বোটে। আর এটা হচ্ছে আমাদের বোটের টিম, এরা সবাই মিলে আমরা এখন যাচ্ছি রাইডে। তো মোটামুটি কয়েকটা ঘাট ঘোরাবে আমাদেরকে। কয়েকটা ঘাট ঘোরানোর পরে ওই সাইডের যে বিচটা দেখতে পাচ্ছেন, ওই বিচে নিয়ে গিয়ে স্নান করাবে, তারপরে আবার এই ঘাটে ফিরে দেবে। তো টোটাল এর ঘুরানোর রেট পড়ে যাচ্ছে 100 টাকা করে মাথাপিছু এই বোটের ভাড়া নিচ্ছে। গঙ্গার জলের স্রোতটা একবার দেখুন, কী স্রোত গঙ্গার জলে এই মুহূর্তে, দারুণ স্রোত। আর এটা হচ্ছে বেনারসের দশাশ্বমেধ ঘাট। আর এখান থেকেই আমরা এখন বোট রাইডিং করছি। আমরা এখন প্রথমে যাচ্ছি রাজা হরিশ্চন্দ্র ঘাটে। হরিশ্চন্দ্র ঘাটের পরে তারপরে যাব আমরা এই বিচে, এখান থেকে স্নান করা হবে। স্নান করা হওয়ার পরে তারপরে চলে যাব কাশী বিশ্বনাথ মন্দিরের যে ঘাট আছে সেই ঘাটে। ওই ঘাট ঘুরে তারপরে আবার আমরা দশাশ্বমেধ ঘাটে ফিরে আসবো। এই টোটাল এই জায়গাটুকু ঘোরাবে পার হেড 100 টাকা। এই ঘাটটাকে বলা হয় রাজা হরিশ্চন্দ্র ঘাট। রাজা হরিশ্চন্দ্র ঘাট দেখে নিন আপনারা একবার। হচ্ছে রাজা হরিশ্চন্দ্র ঘাট। এখানে কিন্তু দাহ কার্য সম্পন্ন করা হয়। এই ঘাটটা একবার দেখুন, দারুণ এই ঘাটটা। আমরা এখন চলে আসলাম বারাণসী বিচে। এখানে আমরা এখন স্নান করব। আমরা এই মুহূর্তে চলে আসলাম বারাণসী বিচে। বারাণসী বিচে এইখানে এখন স্নান করব সেরে তারপর চলে যাব আবার ওই পারে, অর্থাৎ দশাশ্বমেধ ঘাটের দিকে। তো বারাণসীর বীজটা আমি আপনাদের একবার দেখাই। দেখুন বীজটা, দারুণ বীজ নেই। 50 रुपये चार्ज है, चलाना हम दोनों से बताएंगे। দেখ, এটা হচ্ছে বারাণসী বীজ। এখানে উটের সাফারি কত নিচ্ছ? 100 रुपया एक जन का। আর ঘোড়া 150 ঘোড়া 100 रुपया 4%। তো এইখানে যারা ঘোড়ার সাফারি করবেন তাদেরকে বলবো 4 জন চড়তে পারবেন 100 টাকায়। আর যারা উটে করবেন, উটে হচ্ছে একজনের 100 টাকা। আপনারা যদি চান তো ঘোড়ার সাফারি অবশ্যই করুন। আপনারা যারা বারাণসীতে ভ্রমণ করতে আসছেন তাদেরকে বলবো আপনারা অবশ্যই জ্যোতি ক্যাফেতে আসুন। দশাশ্বমেধ ঘাট থেকে কিছুটা বেরিয়ে আসলে বাঁ দিকে একটা রাস্তা ঢুকে যাচ্ছে,
সেই রাস্তাটাই চলে আসছে বাঙালিটোলার দিকে। সে বাঙালিটোলার দিকে আসবেন, আমি রোড ম্যাপটা দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন যে কীভাবে আপনারা আসবেন দশমীর ঘাট থেকে। তো পেয়ে যাবেন জ্যোতি ক্যাফে। এখানে কিন্তু আপনারা সম্পূর্ণ বাঙালি খাবার দাবার পেয়ে যাবেন। দেখুন ভেজ থালিতে কী কী দিয়েছে, সাদা ভাত দিয়েছে, ভাতের কোয়ালিটিটা একেবারে খারাপ নয়, স্যালাড দিয়েছে, একটা আলু ভাজা দিয়েছে, ডাল দিয়েছে, আর একটা ফুলকপি আলুর তরকারি দিয়েছে। তো এটা হচ্ছে 160 টাকার প্লেট। চলুন এখন কীরকম খাবার দাবারের টেস্ট আপনাদের একবার জানিয়ে দিই। দারুণ টেস্ট। আপনারা চাইলে একবার জ্যোতি ক্যাফেতে এসে বাঙালি খাবার দাবার ট্রাই করতে পারেন। এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে, দেখুন পুরো সাদা হয়ে গেছে। মানে কি আপনাদের যে কন্টেন্টটা আমি আজকে আপনাদের সঙ্গে তুলে ধরবো, যে বর্ষাকালে আদৌ বারাণসী আসা উচিত কি উচিত নয়। দেখুন সকালে ছিল বীভৎস গরম, আর এখন কী হারে বৃষ্টি হচ্ছে এখানে দেখুন। কিছুক্ষণ আগেই এখানে খুব ভারী বৃষ্টি হয়ে গেল দুপুরে, আর যার কারণে সমস্ত ঘাটগুলো দেখুন ভেজা, প্রচুর বৃষ্টি হয়েছে এখানে। আর গঙ্গার যে জল আছে, গঙ্গার জলের স্তরটাও কিন্তু অন্যান্য সময় থেকে একটু বেশি আছে এখানে। তবে খুব ভালো লাগে, নৌকা কিন্তু অলরেডি ভ্রমণ হচ্ছে এখানে। আমি সকালে নৌকা ভ্রমণ করেছিলাম, সকালে আপনাদের দেখেছিলাম, সকালে প্রচুর পরিমাণে এখানে ভিড় ছিল, আর এতটা রোদ ছিল যে মানে বাইরে থাকা খুব কষ্টকর হয়ে যাচ্ছিল। আর এখন বিকাল টাইম, বিকাল বাজে 5টা, খুব সুন্দর ওয়েদার। আপনারা যারা বর্ষাকালে বারাণসী ভ্রমণ করতে চাচ্ছেন, তাহলে আমি বলবো আপনারা অবশ্যই বারাণসীতে আসতে পারেন বর্ষাকালে, কোনো অসুবিধা নেই, আপনারা খুব সুন্দরভাবে বারাণসী দর্শন করে যাবেন। আমি এখন বসে আছি দশাশ্বমেধ ঘাটের গঙ্গা আরতি যেখানে হয় ঠিক সেখানে। অলরেডি গঙ্গা আরতির জন্য সম্পূর্ণটা রেডি হয়ে গেছে, এখানে চেয়ারও বসিয়ে দিয়েছে। যারা যারা আগে আগে আসবেন তারা এখানে চেয়ার নিয়ে সামনে বসে গঙ্গা আরতি দর্শন করতে পারবেন। গঙ্গা আরতি শুরু হবে সন্ধ্যা 6টার সময়, এখন বাজে প্রায় 4:45, 5টা প্রায় বাজে। তো আপনারা চাইলে 1 ঘন্টা আগে অবশ্যই আসবেন, যে গঙ্গা আরতিটা যদি সুন্দর করে ভালোভাবে যদি দর্শন করতে হয়। বারাণসীর দশাশ্বমেধ ঘাটের গঙ্গা আরতি এটা শুধু একটি আরতি নয়, এটা এক অপূর্ব আধ্যাত্মিক অনুভূতি। প্রতিদিন সন্ধ্যায় বারাণসীর দশাশ্বমেধ ঘাটে শত শত ভক্ত ও পর্যটকের উপস্থিতিতে শুরু হয় বিখ্যাত গঙ্গা আরতি। শঙ্খধ্বনি, ঘণ্টার শব্দ, বৈদিক মন্ত্র উচ্চারণ আর বিশাল প্রদীপের আলোয় পুরো ঘাট যেন এক স্বর্গীয় পরিবেশে রূপ নেয়। মা গঙ্গার উদ্দেশ্যে নিবেদিত এই আরতি প্রায় 45 মিনিট ধরে চলে, আর সেই মুহূর্ত চোখের সামনে দেখলে সত্যিই মন ভরে যায়। আপনি যদি বারাণসী ভ্রমণের পরিকল্পনা করেন, তাহলে সন্ধ্যার গঙ্গা আরতি একদমই মিস করবেন না। বিশ্বাস করুন, এই দৃশ্য আপনার মনে আজীবন থেকে যাবে। এমন আরও অসাধারণ ভ্রমণ অভিজ্ঞতার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ খুব দারুণ আরতি এনজয় করলাম। আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। বারাণসীর গঙ্গা আরতি খুব ফেমাস, দীর্ঘ বছরের এই গঙ্গা আরতি। দেখুন কি পরিমাণে ভিড় বারাণসী রাস্তায়। জাস্ট এখন গঙ্গা আরতি সম্পন্ন হলো, গঙ্গা আরতি হওয়ার পরে এই ভিড়টা একবার দেখুন এই রাস্তায়। এটা হচ্ছে গদুলিয়া যাওয়ার রাস্তা, গদুলিয়া টু গঙ্গা ঘাট। আপনারা বারাণসীতে আসলে বারাণসীর শাড়ি কিন্তু একদম মিস করবেন না। আমি কয়েকটা শাড়ি আপনাদেরকে দেখাই বারাণসী শাড়ি। দেখুন এটা হচ্ছে বারাণসী সিল্ক, প্রচুর এখানে শাড়ির কালেকশন আছে। আপনারা আসলে পরে এই দোকান থেকে এসে শাড়ির কালেকশন দেখতে পারেন। প্রচুর বারাণসী সিল্ক শাড়ি আছে। জয় তুলসী শাড়িঘর হচ্ছে দোকানের নাম। প্রচুর সিল্কের কালেকশন, আপনারা আসতে পরে এখান থেকে শাড়ি আপনারা দেখে নিতে পারেন। আমি এখন আপনাদেরকে নিয়ে যাব অন্নপূর্ণা যাবার মন্দিরের দিকে। কোথা থেকে অন্নপূর্ণা মন্দিরে যেতে হয় সেটা একবার আপনারা দেখে নিন। দেখুন এখানে দেখতে পাচ্ছেন দিলীপ পানঘর, সুনীল পানঘর, আর ঠিক তার উল্টো দিকে এরকম একটা গেট দেখতে পাবেন। এই গেটের মধ্যে থেকে আপনারা চলে যাবেন ধীরে ধীরে অন্নপূর্ণা মন্দিরের দিকে। তো
এই রাস্তা থেকে আপনারা ধীরে ধীরে অন্নপূর্ণা মন্দিরের দিকে চলে যেতে পারবেন। আর একটা কথা বলে দিই আপনাদের, যে মন্দিরে ঢোকার আগে কিন্তু আপনাদের ক্যামেরা, মোবাইল, জুতো এগুলো সব রেখে তারপরে যেতে হবে। দেখুন এই রাস্তাটা থেকে সোজা আসবেন, সোজা এসে এই যে গলিটা উপরে উঠে যাচ্ছে, এই রাস্তাতেই হলো অন্নপূর্ণা মন্দির। দেখেন ওয়ে টু অন্নপূর্ণা টেম্পল। এই রাস্তা থেকে আপনাদের চলে যেতে হবে সোজা অন্নপূর্ণা মন্দিরের দিকে। এই দেখুন এখানে লেখা আছে ওয়ে টু অন্নপূর্ণা টেম্পল। অন্নপূর্ণা মন্দিরে যাওয়ার আগে এখানে সবাই জুতো রেখে তারপরে কিন্তু অন্নপূর্ণা মন্দিরে যায়। আপনারা কিন্তু ঠিক তাই করবেন, অন্নপূর্ণা মন্দিরে ঢোকার আগে বাইরে জুতো রেখে তারপরে মন্দিরের দিকে প্রবেশ করবেন। এই দেখুন এই যে বোর্ডটা দেওয়া আছে শ্রী অন্নপূর্ণা মঠ টেম্পল, এর দিকে হচ্ছে অন্নপূর্ণা মন্দির। এইখানটায় এই যে এখানটা হচ্ছে অন্নপূর্ণা মন্দির। আপনারা বাইরে জুতো রেখে তারপরে অন্নপূর্ণা মন্দির দর্শন করতে যাবেন। আপনারা বারাণসী আসলে পরে বারাণসীর লস্যি কিন্তু খুব ফেমাস। বারাণসীর লস্যি একদম মিস করবেন না। আমি একবার দেখাই লস্যি কীরকমভাবে বানাচ্ছে। এ দেখুন লস্যি, ওখানে এখন লস্যি মেকিং চলছে। আর লস্যির রেট কত আছে, লস্যির রেটটা একবার দেখাই। 40 টাকা লস্যি রেট। আর যদি হচ্ছে রাবড়ি খেতে চান তাহলে 60 টাকা। হ্যাঁ হ্যাঁ একদম সলিড। লস্যির টেস্ট কেমন? বিভৎস টেস্ট, বিভৎস টেস্ট। আপনারা যারা বাবা বিশ্বনাথকে দর্শন করতে আসবেন, আমি এখন দাঁড়িয়ে আছি গেট নাম্বার 2-এর থেকে ভেতরে ঢুকে ঠিক সামনে। এটা হচ্ছে গেট নাম্বার 2-এর ভেতরে ঠিক সামনে। গেট নাম্বার 2 থেকে প্রবেশ করতেই এখানে পেয়ে যাবেন প্রচুর ডালা রাখার কাউন্টার, জুতো রাখার কাউন্টার। এইখানে আমি এক দোকানের জুতো রাখবো, প্লাস দেখি ডালা কত করে নিচ্ছে, আমি একবার দেখে নিই। अच्छा डाला कितने का है? जितने की क्या होता है? हाँ जितना को क्या होता है 150, 250, 350, 550। नीचे नीचे क्या है? 150 150 कैसे नीचे? माला फूल प्रसाद जो आपकी क्या हो। 50 रुपया 100 रुपये में कुछ नहीं है? 100 रुपये में भी आएगा माला फूल प्रसाद। এটা হচ্ছে 100 টাকার ডালা। কি কি দিল? একটা ছোট্ট দেখি মোবাইল रख सकते हैं। हाँ चप्पल लूटा सब रखा है। मोबाइल मोबाइल ये प्रसाद है, अच्छा, प्रसाद ये बाबू माला प्रसाद है, कितना है? नीलकंठ का माला है, बेलपत्र है। यहाँ पे कितना कितना पीस है? ये 6 पीस। 6 पीस का है। 6 पीस का लड्डू है और एक नीलकंठ का माला है और फूल वगैरह दिया है। तो 100 रुपया इसका चार्जेस है। तो এই ডালাটা রেট আছে 100 টাকা। রাতের বেলা গঙ্গার পাড়ে এত সুন্দর হাওয়া দিচ্ছে, দেখুন পতাকাগুলো কি সুন্দর উঠছে, খুব দারুণ লাগছে এই ওয়েদারটা। আপনারা যারা আসবেন, তারা যারা রাতে থাকছেন, তারা একবার অন্তত রাতে 8টা-9টার পরে একবার গঙ্গার পাড়ে আসবেন। খুব সুন্দর হাওয়া উপভোগ করতে পারবেন, দারুণ লাগছে হাওয়াটা। এখন ঘড়িতে সময় ভোর 4:30, আর ভোর 4:30 কাশী বিশ্বনাথের গলিতে একবার ভিড়টা আপনাদের দেখাই। দেখুন এটা হচ্ছে ভোর 4:30 ভিড়। তো 4:30 বলে কথা না, সাধারণ দর্শনার্থীরা সারা রাত্রি মনে এখান থেকে যাতায়াত করে। দেখুন একবার ভিড়টা দেখুন। এখানে সকাল 4:30 সময় সমস্ত দোকান পাচারও খোলা হয়ে গেছে। এই দেখুন এখানে চায়ের দোকান অলরেডি খুলে গেছে। আর এইখান থেকে চলে যাচ্ছে সোজা দশাশ্বমেধ ঘাটের দিকে। ঘাটে চলুন, ঘাটে নিয়ে গিয়ে আপনাদের দেখাচ্ছি যে কীরকম পরিমাণে ভোর 4:30 সময় ঘাটে ভিড় হয়েছে। তার কারণ একটাই, শ্রাবণী মেলা চলছে আর সবাই বাবা বিশ্বনাথকে জল ঢালার উদ্দেশ্যে ভোর ভোর এসে ভিড় করছে। মানে যে যত সকালে আসবে বাবা বিশ্বনাথকে জল ঢেলে ফাঁকায় ফাঁকায় তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে পারবে। আর আমরা এখন বেরিয়ে গেছি ভোর 4:30 সময়। এখান থেকে চলে যাব অসিঘাটে। অসিঘাটে গিয়ে কি হচ্ছে, ওখানে হবে সকালের সূর্যোদয়ের আরতি। ওই জিনিসটা দেখার জন্যই আমরা আজকে 4:30 সময় উঠে চলে যাচ্ছি সোজা অসিঘাটে। দাঁড়িয়ে আছি দশাশ্বমেধ ঘাটের সামনে। এই হচ্ছে দশাশ্বমেধ ঘাটের স্ট্যাচু। এবার এইখান থেকে ভিড় একবার দেখুন, একবার ভিড়টা দেখুন, খালি মাথায় মাথা দেখতে পাবেন। সকাল 4:30 বাজে, বারবার বলছি। কাশীতে না দিন না রাত সবসময় এরকম লোকের ভিড় থাকে। তাই আপনারা যারা বর্ষাকালে আসবেন বলে ঠিক করেছেন, তাদের বলবো অবশ্যই আপনারা শীত গ্রীষ্ম বর্ষা না দেখে কাশী ভ্রমণ করুন। কথায় আছে সবতীর্থ বারবার, কাশীধাম একবার। আমি এখন ইতিমধ্যে এসে পৌঁছে গেছি একদম দশাশ্বমেধ ঘাটের গঙ্গার পাড়ে। ভিড় একবার দেখাই।
चाय लेमन टी नींबू चाय 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 लेमन टी नींबू चाय मोक्षते विष्णु लोकम स गच्छति स गच्छति स गच्छति। ভোর ভোর ঘুম থেকে উঠে আপনারাও একবার ঘাট ঘাট ভ্রমণ করে চলে যাবেন সোজা অশ্বী ঘাটে সকালে সূর্যোদয়ের আরতি দেখার জন্য। আমি এখন দাঁড়িয়ে আছি কেদার ঘাটের সামনে। কেদার ঘাটের সামনে সকালটা কি সুন্দর লাগছে দেখতে, একবার দেখুন। এটা হচ্ছে কেদার ঘাট, সকালের চিত্র কেদার ঘাটের। এখান থেকে সোজা নেমে একটা কুণ্ড আছে, আর ঠিক এর সামনেই হয় গঙ্গা আরতি। প্রচুর লোক এই সকাল সকাল কেদার ঘাটে ভিড় করেছে। আমি এখন আছি রাজা হরিশ্চন্দ্র ঘাটে, আর রাজা হরিশ্চন্দ্র ঘাটে এখানেও কিন্তু সবসময় দাহ কার্য সম্পন্ন হয়। আপনারা যারা আশি ঘাটে যাবেন দশাশ্বমেধ ঘাট থেকে, তারা আপনারা ঘাট বরাবরও যেতে পারেন। তারপরে যদি আপনাদের মনে হয় যে না ঘাট বরাবর অনেকটা দূরত্ব হয়ে যাচ্ছে, যেহেতু দশাশ্বমেধ ঘাট থেকে আশি ঘাটের দূরত্ব প্রায় 2 কিলোমিটার, যেতে হাঁটা পথে প্রায় আধা ঘন্টার মতো লাগে, তাহলে অল্টারনেট হিসাবে আপনারা এখানে অনেক টোটো পাবেন, অটো পাবেন। আপনারা অটোতে করেও চলে আসতে পারবেন। একদম দশাশ্বমেধ ঘাট থেকে ভাড়া নেবে 30 টাকার মতো, আপনারা এখানে সোজা চলে আসতে পারবেন আশি ঘাটে। আমরা অলরেডি আশি ঘাটে চলে এসেছি। আশি ঘাটটা একবার দেখাই। এখন কিন্তু প্রচুর লোক যাচ্ছে আশি ঘাটে গঙ্গা আরতি দেখার জন্য। ইতিমধ্যে আশি ঘাটে গঙ্গা আরতি শুরু হয়ে গেছে। এখন হইতে বাজে 5:15, আর এই মুহূর্তে কিন্তু অলরেডি আশি ঘাটে শুরু হয়ে গেছে গঙ্গা আরতি। ओम अयंतर्मा आत्मा जातवेदस्मे नेचल जबलय चास्मा सदया विष्णुब्रह्मदत्तेना जीवसंविधय स्वाहा जबलय चास्मा सदया विष्णुब्रह्मदत्तेना जातवेदस्मे स्वाहा আমাদের আশি ঘাটে পৌঁছাতে একটু দেরি হয়ে গেল। আমরা আশি ঘাটে পৌঁছালাম 5:15-তে। 5:15-তে আমরা এসে দেখলাম কি অলরেডি আরতি শেষের পথে। আমি লাস্ট কয়েক মিনিটের আরতি আমি পেয়েছি, লাস্ট 2-3 মিনিটের আরতি পেয়েছি। সেটাই আমি আজকে আপনাদের সামনে তুলে ধরতে পারছি। আপনারা যারা আশি ঘাটে আরতি দেখতে আসবেন, সকালের সূর্যোদয়ের আরতি, তাদেরকে বলবো আপনারা অবশ্যই 4:45-টার মধ্যে পৌঁছানোর চেষ্টা করবেন, যেহেতু গরমকাল সূর্যটা একটু তাড়াতাড়ি ওঠে। এই কারণে এখানে কিন্তু 4:45-টার মধ্যে আরতি আরম্ভ হয়ে যায়। আপনারা বাড়ি থেকে বা আপনাদের হোটেল থেকে আপনারা 4টের মধ্যে বেরোনোর চেষ্টা করবেন, তাহলে আপনারা খুব তাড়াতাড়ি আশি ঘাটে পৌঁছে যেতে পারবেন। আর আপনারা যদি ঘাট বরাবর হেঁটে আসেন তাহলে অনেকটা সময় লাগবে। আপনারা চেষ্টা করবেন যে কোনো টোটো বা অটো ধরে সোজা আশি ঘাটে চলে আসতে, দশাশ্বমেধ ঘাট থেকে আশি ঘাটে চলে আসতে, তাহলে আপনারা সুন্দরভাবে আরতি দর্শন করতে পারবেন। আশি ঘাটের থেকে প্রচুর বোট আছে, দেখুন আমি পেছনে দেখাচ্ছি। আশি ঘাটের থেকে এরকম প্রচুর বোট আছে। এই বোটে করে আপনারা সকাল সকাল নৌকা ভ্রমণ করতে করতে, গঙ্গার উপরে নৌকা ভ্রমণ করতে করতে চলে যাবেন নমঘাটে। এখান থেকে নমঘাট ছাড়ছে, এখান থেকে নমঘাটের ভাড়া নিচ্ছে 100 টাকা। সকাল সকাল বোটে উঠে বললাম। এই সকালবেলা এখন বোটে করে গঙ্গা ভ্রমণ করতে করতে চলে যাব নমঘাটে। খুব দারুণ একটা দৃশ্য আসতে চলেছে আপনাদের সামনে, কন্টিনিউ ওয়াচ করুন। ভোরের প্রথম আলো ফুটতেই শুরু হয় বারাণসীর এক অনন্য সৌন্দর্য। গঙ্গার বুকে নৌকায় বসে সূর্যোদয় দেখার অনুভূতি ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। সকালে সূর্যোদয়ের সময় গঙ্গা বক্ষে এরকম সূর্য সবে উদিত হয়েছে, আর এই মুহূর্তে এরকম বোট রাইডিং কেমন ভাইব বলুন। আমরা অলরেডি পৌঁছে গেছি নমঘাটে। দেখুন এটা হচ্ছে নমঘাট। দারুণ লাগছে, কিন্তু দারুণ লাগছে।
নমো ঘাট। ফাইনালি চলে আসলাম নমোঘাটে। এখন আমি আপনাদেরকে নমোঘাটটা সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো। খুব দারুণ এই নমোঘাট। বোটে আসতে সময় লাগলো প্রায় 20 মিনিটের মতো। দেখুন, এটা হচ্ছে নমোঘাট। কি সুন্দর সাজানো গোছানো একদম ঘাটটা। আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন 3টে হাত গঙ্গার দিকে মুখ করে প্রণাম করে আছে, অর্থাৎ নমস্কার করে আছে। প্রথম যে হাতটা দেখতে পাচ্ছেন এটা হলো মা, তার পরেরটা হলো বাবা, এবং সামনে যে হাতটা জোর করে আছে সেটা হলো সন্তানের হাত। এখানে মা বাবা সন্তানকে ডেডিকেট করা হয়েছে। আর দেখুন পাশেই রয়েছে আরেকটি বড় নমোঘাট। এটা হচ্ছে ভগবান শিবশঙ্কর অর্থাৎ ভোলে বাবার প্রণাম হাত। বারাণসীকে খুব কাছ থেকে চিনতে চাইলে অবশ্যই একবার গঙ্গার বুকে নৌকায় চড়তে হবে, কারণ এখান থেকেই দেখা যায় কাশীর আসল সৌন্দর্য। সকাল কিংবা সন্ধ্যা নৌকা ভ্রমণ শুরু হতেই একে একে চোখের সামনে ভেসে ওঠে বারাণসীর ঐতিহ্যবাহী ঘাটগুলো। কোথাও ভক্তদের স্থান, আবার কোথাও শতাব্দী প্রাচীন মন্দির আর প্রাসাদের সারি। দশাশ্বমেধ ঘাটের প্রাণচাঞ্চল্য আর মণিকর্ণিকা ঘাটের চিরন্তন সত্য। প্রতিটি ঘাটেই রয়েছে নিজস্ব ইতিহাস এবং আধ্যাত্মিক গুরুত্ব। গঙ্গার ঢেউ, মন্দিরের ঘণ্টধ্বনি আর হর হর মহাদেবের ধ্বনিতে এই নৌকা ভ্রমণ হয়ে ওঠে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। আপনিও যদি বারাণসী ভ্রমণের পরিকল্পনা করেন তাহলে গঙ্গা নৌকা ভ্রমণ একদমই মিস করবেন না। কাশী বিশ্বনাথ মন্দিরের 1 নম্বর করিডোরে ঠিক পাশে রয়েছে মণিকর্ণিকা ঘাট। চলুন আপনাদের একবার মণিকর্ণিকা ঘাটটা দর্শন করি আর কি। দেখুন, ওখানে যে আগুন জ্বলছে এটা হচ্ছে চিতার আগুন জ্বলছে। মণিকর্ণিকা ঘাটে কিন্তু সব সময় এরকম চিতার আগুন জ্বলতেই থাকে, এখানে কোনো সময় কিন্তু চিতার আগুন নেবে না। আর এটাই হচ্ছে মণিকর্ণিকা ঘাট। আমি এখন দাঁড়িয়ে আছি কাশী বিশ্বনাথের 1 নম্বর করিডোরের ঠিক সামনে। এই যে ভেতরটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনাদের বিশ্বনাথ মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে পুজো দেওয়ার জন্য। খুব দারুণ জায়গা। আপনারা যারা পুজো দিতে আসছেন, কাশী তো আপনারা বারবার ভ্রমণ করতে আসছেন না, আপনারা অবশ্যই 1 নম্বর করিডোরটা ইউজ করবেন পুজো দেওয়ার জন্য। যদিও বা ভিড় হয়, যদিও বা খালি থাকে, দুটো সময় আপনারা চাইলে একবার 1 নম্বর করিডোর থেকে ভেতরে ভিজিট করবেন। খুব সুন্দর জায়গা। 2 নম্বর করিডোর, 3 নম্বর করিডোর, 4 নম্বর করিডোরও আছে। সেখান থেকে না গিয়ে আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা 1 নম্বর করিডোর থেকে আসুন। ভেতরটা খুব সুন্দরভাবে মজা নিতে পারবেন, ফটো তুলতে পারবেন, খুব দারুণ লাগবে। এখান থেকে ভেতরে কিছুটা আগানো পর্যন্ত আপনাদের মোবাইল ক্যামেরা ইউজ করতে দেবে, কিন্তু এই যে সিঁড়িটার উপরে দেখতে পাচ্ছেন, এই সিঁড়িটার উপর থেকে যদি আপনারা উপরে যখন যাবেন তখন সেখানে গিয়ে কিন্তু আপনাদের ক্যামেরা মোবাইল কিছুই অ্যালাউ করবে না। ওখানে জমা রাখার কাউন্টার আছে, ওখানে আপনাদের সব কিছু জমা রেখে তারপরে ভেতরে প্রবেশ করতে হবে। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গদুলিয়া চৌরাস্তার একদম মুখে। এটাই দেখতে পাচ্ছেন, এটাই হলো সেই গদুলিয়া চৌরাস্তা। এই যে পেছনের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা থেকে সোজা চলে যায় কাশী বিশ্বনাথ মন্দিরে। এখান থেকে আপনারা কাশী বিশ্বনাথ মন্দিরের 2 নম্বর গেটে পৌঁছাবেন, ওখান থেকে মন্দির দর্শন করে আপনারা বেরিয়ে আসতে পারবেন। ভোরবেলার 80 ঘাটের গঙ্গারতি এবং নৌকা ভ্রমণের পরে আপনারা একটি অটো রিজার্ভ করে বেরিয়ে পড়ুন সাইট সিনের উদ্দেশ্যে। এখানে 8টা থেকে 10টা সাইট সিন আপনাকে দেখাবে, যার জন্য আপনাদের অটো ভাড়া পড়ে যাবে 1200 থেকে 1500 টাকার মতো। তবে আমি বলবো বারাণসীর সবথেকে উল্লেখযোগ্য স্থান হলো সারনাথ। আপনারা অন্য কোথাও সাইট সিন করুন কি না করুন, আপনারা অবশ্যই একবার সারনাথ ভ্রমণ করুন। আমার নেক্সট ভিডিওতে আসতে চলেছে সারনাথের সম্পূর্ণ ভিডিও, এবং তার সাথে আমি দেখাবো কাল ভৈরব টেম্পল। বারাণসীর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওতে আমি আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি সারনাথ এবং কাল ভৈরব টেম্পল।